যদি প্রথমেই আমাদের দিক থেকে বলতে হয় যে আমাদের যেকোনো মন্ত্রী, যেকোনো উপদেষ্টা, প্রতিমন্ত্রী বা সরকারের প্রতিনিধি যিনি হন না কেন, যেভাবে হন না কেন তিনি যদি মানে বাইরের কোনো দেশে বিড়ম্বনার শিকার হন, হেনস্থার শিকার হন, এটা অবশ্যই আমাদের জন্য অপমানজনক, আমাদের জন্য অবমাননাকর এবং তাকে হেনস্থা করা মানে অবশ্যই আমাদেরকে হেনস্থা করা জাতি হিসেবে। এটা আমি মনে করি। কিন্তু পাশাপাশি একথাও তো আমাদের আত্মসমালোচনার জায়গা থেকে প্রশ্ন তুলতে হবে যে ওই রাষ্ট্র যারা এই আচরণটি করছে তারা তাদের জায়গাটাতে কতটুকু যৌক্তিক এবং আমাদের লেখাগুলো কি ছিল বা আমাদের যিনি দেশের প্রতিনিধিত্ব করতে গেছেন তার সমস্যা কি ছিল এবং সেটি অবশ্যই খুঁজে দেখা দরকার। দেখুন, সরকারের ৪ মাস হয়ে গেছে। ৪ মাস প্রায় ৪ মাস ২ দিন ৩ দিন বাকি আছে। এই ৪ মাসের মধ্যে অবশ্যই দায়িত্বশীল যারা ভিআইপি মর্যাদা আছেন, যারা উপদেষ্টা থেকে শুরু করে মন্ত্রী, প্রতিমন্ত্রী পদমর্যাদা রয়েছে, নিশ্চয়ই সবার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পেয়ে যাওয়ার কথা। এখন ডক্টর জাহিদ গেছেন সাধারণ পাসপোর্ট নিয়ে। যদি তিনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে যেতেন, লাল পাসপোর্ট নিয়ে যেতেন, তিনি তো এই বিড়ম্বনার শিকার নিশ্চয়ই হতেন না। নাম্বার ১। যদিও তিনি বলেছেন যে এই নেব, এই নিব, এই নিচ্ছি করে লাল পাসপোর্ট নেওয়া হয়নি। নিশ্চয়ই এটি দায়িত্বশীলতার পরিচয় নয়। তিনি স্বীকার করেছেন, স্বীকার না করে তো উপায় নেই। অতএব এটি যে একজন উপদেষ্টা হিসেবে, সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন, এটি তার একটি নমুনা। দ্বিতীয় কথা হচ্ছে যে তার একটি ইউটিউব চ্যানেল আছে, আমরা সবাই জানি। অনেক আগে থেকেই তিনি ইউটিউব চ্যানেলটি পরিচালনা করেন। তিনি নিজে কথা বলেন, বিশ্লেষণ করেন। তিনি তার মতো করে কথা বলেন, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি থাকার কথা নয় নিশ্চয়ই। তো তার চ্যানেলটি ওখানে দেখা বন্ধ করা হয়েছে আরো আগে, কয়েক মাস আগে। এটা তো উনি জানেন, তাই না? তো তার চ্যানেলটি যখন ভারতে বন্ধ করা হয়েছে, তার সঙ্গে আরো বেশ কয়েকজন বিতর্কিত ব্যক্তির চ্যানেল ভারতে বন্ধ করা হয়েছে। আমি ডক্টর জাহিদ সাহেবকে বিতর্কিত বলছি না। কিন্তু তার সঙ্গে আরো বিতর্কিত ব্যক্তির চ্যানেল তো বন্ধ করা হয়েছে। তার মধ্যে আপনারা জানেন যে কাদের যারা জঙ্গিবাদ উস্কানি দিচ্ছিল বাংলাদেশে, যারা সাম্প্রদায়িকতাকে উস্কানি দিচ্ছিল, মব ক্রিয়েট করছিল ফ্রান্স কিংবা আমেরিকা বসে। আমেরিকা, ফ্রান্স থেকে। জি। তো এরকম কয়েকজনের যারা হেট স্পিচ মানে ছড়াচ্ছিল বাংলাদেশ সম্পর্কে, মানে বাংলাদেশ সম্পর্কে মানে বাংলাদেশে একটা উন্মাদনা সৃষ্টির জন্য। তার সঙ্গে তার চ্যানেলটিও বন্ধ করা হয়েছে। এটা তো তিনিই জানেন। আর কেউ জানুক না আর না জানুক। আমরা জানি, কিন্তু তিনি তো আর ভালো করে জানেন। তো সেই জায়গাতে থেকে তার একটি হিসেব থাকার কথা ছিল যে ভারত তাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখে। তিনি যে সাধারণ পাসপোর্ট নিয়ে যাবেন, তার সাথে কি ধরনের আচরণ করা হতে পারে এবং ভারত বাংলাদেশের সম্পর্ক যে এখনো চরম খারাপ পর্যায়ে, সেটিও তো আমরা সাধারণ যারা মানুষ তারা যেমন জানি, তার চেয়ে বেশি ভালো জানেন তিনি। তাহলে তিনি কেন এভাবে গেলেন? কেন তিনি ওইভাবে যাওয়ার পরে আশা করছিলেন যে তাকে একেবারে ভিআইপি প্রোটোকল দিবে। তিনি যাওয়ার সঙ্গে তাকে ছেড়ে দেওয়া হবে। কেন এই ধারণাগুলো কাজ করছিল? এবং যাওয়ার পর তো তিনি নিজে দেখলেন, তাকে বলা হলো যে আপনি আ সতর্কতামূলক নজরদারিতে আছেন। সরকারের একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী কিংবা উপদেষ্টা ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্রের নজরদারিতে থাকবেন। এটি আমাদের জন্য অবশ্যই সাংঘাতিকভাবে বিভ্রান্তিকর। বিভ্রান্তি ঠিক নয়। আমি এটি কি বলবো? আমাদের জন্য অবশ্যই বিড়ম্বনার বা সঠিক শব্দটি কি বলা যেতে পারে? যাই হোক, এখন বিষয় হচ্ছে যে তারা কি আচরণ করেছে? তারা তাদের প্রোটোকল অনুযায়ী মানে তার সাথে যে ধরনের আ ট্রিট করার কথা সেভাবেই করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশনা দিয়েছে এয়ার ফোর্স বা বিমানবন্দরের কর্মকর্তাদের, তারা সেটি করেছে। তো তারা এখন ডাক্তার জাহিদকে খুব ভালোভাবে কেন ট্রিট করছেন না, কেন তাকে নজরদারি তালিকায় আনা মানে রাখা হয়েছে, এটি ভারতই ভালো বলতে পারবে। তবে হ্যাঁ, তিনি তো ভারত সম্পর্কে যেসব মন্তব্য করেছেন, দেখুন ভারত সম্পর্কে তো মানে আক্রমণাত্মক বক্তব্য আমরাও দিই। ভারতের সমালোচনা আমরা করি না। আমরা সীমান্তে হত্যা হচ্ছে তার প্রতিবাদ করি না। ভারতের বিরুদ্ধে কথা বলি না। আ আমাদের গঙ্গা পানি বন্টন চুক্তি যে নবায়ন করার কথা সেটি নিয়ে ভারত গড়িমসি করছে। তিস্তার পানি চুক্তি
এতদিন হলো ১.৫ দশক ধরে ঝুলে আছে, সেগুলোর সমালোচনা আমরা করি না? এই যে পশ্চিম ঘটানো হচ্ছে ভারতের পক্ষ থেকে, অবশ্যই আমরা এগুলো নিন্দা জানাই। অবশ্যই ভারত এগুলো ঠিক করছে না। আমরাও তো ভারতের বিরুদ্ধে কথা বলছি। কিন্তু যদি বিশেষ করে বিশেষ কোনো উদ্দেশ্যে আমি এই সমালোচনাগুলোকে তুমুল বিরোধিতার জায়গায় নিয়ে যাই, সেটি নিশ্চয়ই শোভনীয় হবে না। তো তার কোনো কনটেন্ট এ ভারতের সম্পর্কে ব্র্যাকেটলি অনেক কিছু বলা হয়েছে। আমার চোখে ২-১ টি পড়েছে। হয়তো তার চোখে নয়, তিনি হয়তো বলতে চাচ্ছেন যে এটি আমার দেশপ্রেম। এই জায়গা থেকে আমি মনে করছি তীব্র প্রতিবাদ করা উচিত। তিনি হয়তো করেছেন। কিন্তু তিনি তো একজন রাজনৈতিক বিশ্লেষক। মানুষ তাকে তো রাজনৈতিক বিশ্লেষক হিসেবেই এতদিন জানতেন বা জানেন। সেই জায়গায় উম যাই হোক, এটি তার পার্সোনাল বিষয়। তিনি কোন দৃষ্টি থেকে কিভাবে কি বিচার করবেন, কি বিশ্লেষণ করবেন, এটি নিশ্চয়ই আমাকে তিনি অনেক ভালো বোঝেন। রাজনৈতিক সচেতন ব্যক্তি তিনি, আমরা মনে করি। কিন্তু কেউ মনে করেন অতিরঞ্জিত কিছু ছিল। আবার অতিরঞ্জিত কিছু থাকলে যে তিনি ওই যে ফ্রান্স থেকে যারা কথা বলছেন, যারা আমেরিকা থেকে কথা বলছেন, ভারত বিদ্বেষী মনোভাব থেকে এক ধরনের জঙ্গিপনার সৃষ্টি করছেন, তাদের মতো নিশ্চয়ই তিনি নেকেডলি ওই ধরনের কোনো মন্তব্য করেননি। হয়তো তাদের চেয়ে অনেক শালীনতার সঙ্গে মন্তব্য করেছেন। এখন ভারতের কাছে আ কেন তিনি নজরদারি তালিকায় থাকলেন বা তাকে সতর্কতামূলক জায়গায় রাখা হয়েছে, সেটি ভারতে ভালো ব্যাখ্যা দিতে পারবে। তবে যেটি হয়েছে, যেই অ্যাটিটিউড আমরা ১ম এ দেখেছিলাম, খুবই আক্রমণাত্মক যুদ্ধংদেহী মনোভাব, সেটি হঠাৎ করে মঙ্গলবার সকালে এসে পাল্টে গেল। এই পাল্টে যাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হয়তো গভর্নমেন্টের শীর্ষ নেতৃত্ব মনে করছেন, আমি সরাসরি বলি, হয়তো প্রধানমন্ত্রী মনে করছেন যে এতটা ঠিক হচ্ছে না ভারতের বিরুদ্ধে এভাবে কথা বলা বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বা যে ধরনের মন্তব্য বিভিন্ন জায়গা থেকে আসছে। এবং এটুকুও শুনেছি যে প্রধানমন্ত্রী নিজে নাকি মন্তব্য করেছেন যে খুব বেশি কিছু করা ঠিক হবে না। যদি এই মন্তব্যটা তিনি করে থাকেন, তার এই ধারণা হয়ে থাকে এবং তিনি সেটি তার যারা ঘনিষ্ঠজন বা নীতি নির্ধারকদের সামনে তিনি আ এটি প্রকাশ্যে এনে থাকেন, তিনি নিশ্চয়ই বাংলাদেশে এই মুহূর্তে তো তিনি কান্ডারি, সরকারের নির্বাহী প্রধান। তিনি ভালো বুঝে চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আমার মনে হয় সরকারের মধ্যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অনেক ধরনের অস্থিরতা রয়েছে। সরকারের মধ্যেই কেউ কখনো ভারতের বিরুদ্ধে তুমুল বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছে, আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। যেমন আমি বলতে পারি, স্পেসিফিক্যালি বলতে পারি, পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার হুমায়ুন কবির সাহেব, তিনি নানান সময়ে বেশ আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। আবার ধরুন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, তিনি গত কয়েকদিন আগে কি মন্তব্য করলেন? যে বর্ডারের সব কিলিং বর্ডার কিলিং হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না। তার মানে এ ধরনের মন্তব্য কিন্তু আওয়ামী লীগের মন্ত্রী, এমপি যারা ছিলেন তারা এই ধরনের মন্তব্য করেছিলেন। না, এটা আমরা দেখছি, এটা ঠিক হয়ে যাবে। যা করেছে হয়তো ঠিক করেনি। আবার কেউ বলছেন না, একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এ ধরনের মন্তব্য তো আমরা দেখেছি। কিন্তু যখন এই সরকারের কারো কাছ থেকে আমরা শুনছি যে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে, তখন আবার কেউ নমনীয় হয়ে কথা বলছেন। চোখে আর চোখ রাখতে পারছেন না। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতাই আমার মনে হয় সরকারের জন্য অনেক ধরনের বিপদ ডেকে আনতে পারে। এবং বিশেষ করে মার্কিন চুক্তির মাধ্যমে যেভাবে যুক্তরাষ্ট্রের বলয়ের মধ্যে ঢুকে যাওয়া হয়েছে এবং পাকিস্তানের সঙ্গে সখ্যতা, আবার নতুন করে আরেক রাষ্ট্র টার্কির প্রতি এক ধরনের নতজানুতা না বলি, এক ধরনের ঝুঁকে পড়া এবং একই সরল রেখায় যুক্তরাষ্ট্র, টার্কি এবং পাকিস্তান নানান সমীকরণ থেকে এই আমাদের এখানকার বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের আদর্শ অনুপ্রাণিত। আপনি দেখবেন টিকা নিয়ে তো কোনো কথা বলেনি ইউনূস সরকারের বিরুদ্ধে, হ্যাঁ? না জামাত ইসলামী, না এনসিপি, না বিএনপির বিরুদ্ধেও কোনো ধরনের কথা হয়েছে। যেখানে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, ইউনিসেফ থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবাই দায়ী করছে ডক্টর ইউনূসকে আমের কারণে প্রায় ৭০০ শিশু, সরকারি হিসেবে ৭০০ শিশু এর মধ্যে নিহত হয়েছে। আমি এটাকে মৃত্যু বলি না, অবশ্যই এটি নিহত। সেখানে সেটি নিয়ে কোনো কথা হলো না। মার্কিন চুক্তি নিয়েও কোনো ধরনের উচ্চবাচ্য এই দলগুলোর মধ্যে নেই। জাতীয় সংসদেও কোনো ধরনের আলোচনা হলো না। অর্থাৎ
এই যে মার্কিন প্রীতি এক শব্দে, এটির প্রতি সবাই মোটামুটি একই সরল রেখায়, যে এনসিপি রয়েছে, প্রধান বিরোধী দল জামাতে ইসলাম এবং বিএনপি, হতেই পারে তারা এক জায়গায় থাকতে পারে, কিন্তু সবার উপরে তো আমাদের দেশ। আমাদের প্রধানমন্ত্রী যে স্লোগান এখন, সে তো সবার আগে বাংলাদেশ। কিন্তু আমরা কি সে দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের বিরুদ্ধে? এবং আপনি এক শ্রেণীর কথিত বুদ্ধিজীবী দেখবেন যারা ইউনূসের বিরুদ্ধে গলা ফাটিয়ে ফেলছে, মনে হচ্ছে আর বাপরে বাপ কি নাকি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, ডক্টর ইউনূসের সব অপকর্মের বিরুদ্ধে বিরোধিতা করছেন। তারা আবার এই মার্কিন চুক্তি কিংবা সরকার যে এই চুক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটার বিরুদ্ধে কিছু বলে না। মানে এরা হচ্ছে জ্ঞান পাপী। এই যারা এই এই আহ, মানে নীতি অবলম্বন করছে যে আমি ইউনিসের বিরুদ্ধে কথা বলবো, ইউনিসের বিরুদ্ধে কথা বলতে পারলে মোটামুটি আওয়ামী লীগের পক্ষে খানিকটা থাকা যাবে, আবার এদিকে সরকারের সমালোচনা করবে না। আপনি বুঝতে পারছেন, এরাও কিন্তু এক ধরনের ম্যাটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে চলছে। আমি বলছি না সরকারের সব কাজে বিরোধিতা করতে হবে। আমি প্রকাশ্যে এইটুকু আমি বলতে পারি, যতক্ষণ আমার নিঃশ্বাস আছে, যে মার্কিন চুক্তি হয়েছে সেখানে আমার দেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া হয়েছে, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এটি আমি বিরোধিতা করে যাব। এবং এই চুক্তি ইউনূস সরকার করে গেছে। এই চুক্তিতে এনসিপি বিএনপির সাই ছিল, তাদের একসাথে যোগ সাজসে এই চুক্তি হয়েছে। বিএনপি এই কারণে এই চুক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি স্পষ্টভাবে প্রতিক্ষণে এই কথা বলবো, তাতে এই বিষয়টি যার পক্ষে যাক আর যার বিপক্ষে যাক, আমি আমার বাংলাদেশের পক্ষে থাকতে চাই। যাই হোক, আপনি ডাক্তার জাহিদ সম্পর্কে যেটি বলছিলেন, এটি আমি এই মুহূর্তে বলতে চাই, এই সব বিষয় ভারত ভালো চোখে দিচ্ছে না। এবং ভারতের দায়িত্বশীলদের অনেকের ধারণা যে এই চুক্তিকে কেন্দ্র করে বঙ্গোপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ একসময় আসবে অনেক বিলম্বে, সেটি তারা ভালো চোখে দিচ্ছে না। এবং ভারত বিরোধিতার যে জায়গা থেকে একটা চরমপন্থার অবস্থান নানান গোষ্ঠীর মধ্যে, সেই সব জায়গা থেকে ভারত, আপনি যদি বলেন যে পায়ে পাড়া দিয়ে তারা কোন একটা সংঘর্ষের দিকে যেতে চাচ্ছে, হতে পারে। আমি এটির পক্ষে বলছি না, নিশ্চয়ই এটি পক্ষে বলার কোনো কারণ নেই। তবে এটি বলতে চাচ্ছি এই কারণে যে ভারত আরো অনেক অ্যাগ্রেসিভ হবে, আমার ধারণা, আমার আশঙ্কা। এবং এটি করে এক ধরনের সেই মনোবৃত্তির বা মনোভাবের বহিঃপ্রকাশ ঘটানো হলো। এটা একটা সিগনাল, যেমন পুশিন যেটি করছে, নিঃসন্দেহে এটি কোনো ফর্মাল ওয়ের মধ্যে পড়ে না। যদি আমাদের কোনো বাংলাদেশি ভারতীয় অবৈধ অবস্থায় থেকে থাকে অনুপ্রবেশকারী হিসেবে, তাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। বাংলাদেশ সরকার তাকে নিতে বাধ্য থাকবে, সেটি কয়েকজন হোক, কয়েক শত হোক, কয়েক হাজার হোক। কিন্তু যে প্রক্রিয়া ভারত এটা দিচ্ছে, এটি কোনোভাবেই ফর্মাল কোনো ওয়ে না। এটা এক ধরনের উস্কানি, এটি এক ধরনের দাদাগিরি সুলভ আচরণ। আপনি যেভাবেই বলতে পারেন, কিন্তু এটি করছে। এই করার পেছনেও কারণ আছে। তার কারণ তারা নানান ভাবে সিমটম গুলো আমাদের সামনে তুলে ধরছে। ডক্টর ইউনূসের সময় যেই সম্পর্ক তলানিতে গিয়েছিল, সেই জায়গা থেকে খুব বেশি উত্তরণ ঘটেনি। এবং ভারতের পক্ষ থেকে একটি চেষ্টা তো ছিল, আমরা জানি যে বর্তমান সরকারের সাথে নতুন ভাবে পথ চলতে চায়। বিএনপি সরকারও হয়তো প্রথম দিকে সেই ধারণা আমাদের সামনে এস্টাবলিশ করেছিল, কিন্তু কোনো কাজকর্মে, কোনো কর্মকাণ্ডেই আমরা দেখতে পাচ্ছি না যে হয়তো সম্পর্ক উন্নয়ন যেটি কথা বলা হচ্ছিল বিএনপির পক্ষ থেকে, তার কোনো বহিঃপ্রকাশ ঘটছে। এবং ছোট্ট একটা বিষয় আমি বলি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার খলিল গেলেন ভারতে, সেখান থেকে তিনি গেলেন কোথায় যেন গেলেন, সাইপ্রাসে সম্ভবত। ভারতেরই একটি আয়োজন ছিল। হম সাইপ্রাসে। সাইপ্রাসে। তো তিনি ভারত হয়ে গেলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা ডক্টর খলিলের পক্ষ থেকে কি বলা হচ্ছিল, ট্রানজিট। কেন ঠিক বলতে হবে? মানে তিনি ভারত সফরের মধ্য দিয়ে সাইপ্রাস গেছেন, এটি বললে কোনো অসুবিধা ছিল? আর স্ট্যাটাস নেমে যেত? সরকারের কোনো ধরনের নতজানতার বহিঃপ্রকাশ ঘটতো? নিশ্চয়ই না। গেছেন পররাষ্ট্রমন্ত্রী, তার প্রথম সফর হিসেবে ভারতে গেছেন, সমস্যা কি? এটিকে বলা হলো ট্রানজিট। তিনি ট্রানজিট রুট হিসেবে ভারতকে ব্যবহার করেছেন। তো এটি কি ভারতের ইগোতে লাগার কথা নয়? মানে আপনি যদি এখন মনে করুন যে মার্কিন কোন প্রেসিডেন্ট
বা অন্য কোনো আপনি সেই ব্রাজিল ধরেন, ফ্রান্স ধরেন, ব্রিটেন ধরেন, বা মনে করুন যে মালদ্বীপ, কথা। এখন ইন্ডিয়া যাবেন, ইন্ডিয়া যাওয়ার পথে বাংলাদেশে এসছে। এরকম তো হয়েছে। বাংলাদেশ সফরের মধ্যে দিয়ে ভারত গেছে, আছে না? মার্কিন সাবেক আ পররাষ্ট্রমন্ত্রী দিয়ে কেউ বাংলাদেশ সফরের মধ্যে দিয়ে ভারতে গেছেন। এখন তারা যদি বলতে যে বাংলাদেশে আমি ট্রানজিট হিসেবে গেছি, বাংলাদেশে গিয়ে তো ভারতে গেছি। এটি কি আমাদের জন্য অপমানজনক হতো না? তারা তো বলেন। কিন্তু এখানে এই শব্দগুলো কেন ইউজ করা হচ্ছে? অর্থাৎ আমাদের কারো পক্ষ থেকে এটা বলার চেষ্টা করা হচ্ছে ভারতকে আমরা গুনায় ধরি না। দেখুন বাস্তবতা যেটি, ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র। ভারতের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ রয়েছে। আমার নিজেরও অভিযোগ রয়েছে। তাই বলে আমি আন্ডার এস্টিমেট করব আর সেটি কেউ মেনে নেবে, এটা তো স্বাভাবিক কথা নয়। ভারতের বিরুদ্ধে আমাদের যেমন অনেক অভিযোগ আছে, ভারতের পক্ষ থেকেও আমাদের কারো বিরুদ্ধে অভিযোগ তো আছে। বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দেওয়া, আ নানান ধরনের উস্কানি, এই যে সেভেন সিস্টার্স দখল করে নেওয়ার হুমকি, সে ডক্টর ইউনূসের ১ম দিন থেকে শুরু করে কয়েকদিন আগ পর্যন্ত তো এই ধরনের কথাবার্তা বলা হয়েছে। এইগুলো কোনটি ভারতের জন্য ভালো হোক আর না হোক, আমাদের জন্য তো নয়। সর্বোপরি পাশাপাশি দুটো রাষ্ট্রের যে সহাবস্থান, সেই অবস্থানকে অবশ্যই নানান দিক থেকেই আ এটি ঝুঁকির মধ্যে ফেলে। না, আমি আরেকটা ছোট্ট বিষয় দিয়ে আলোচনার শেষের দিকে নিয়ে যাবো আজকে এই সংক্ষিপ্ত অনুষ্ঠান। তার আগে দুটো ইন্টারেস্টিং কমেন্ট আমি আপনাকে শোনাই, এগুলো নিয়ে আলোচনা করার জন্য না। একজন কমেন্ট করেছে, এই দুইজন হচ্ছে এরা খুনি আওয়ামী লীগ, একজন বলছে এরা খুনি আওয়ামী লীগের দালাল, আবার আরেকজন বলছে ভদ্রলোকের নামটা আমি দেখছি দীপ্ত মজুমদার। দীপ্ত মজুমদার বলছে দেশের দুই জঙ্গি দাড়ি ছাড়া, মানে একদিকে বলছে আওয়ামী লীগের দালাল, আবার একদিকে বলছে দাড়ি ছাড়া দুই জঙ্গি আর কি। মানে আমাদের দুই দেশে মৌলবাদীরা, দুই দেশেই ভারতে এবং বাংলাদেশে। আমার ধারণা উনি হয়তো ভারতের দর্শক হবেন। তো যাই হোক, আমি এই যে আলোচনা তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। এই জন্য তাও তো ভালো যে ভারতের দালাল বলেনি, তাই না? আওয়ামী লীগ পর্যন্ত ঠিক আছে। এইগুলো আমাদের এতটুকু স্পর্শ করে না, এতটুকু স্পর্শ করে না। আওয়ামী লীগের সময় বিএনপি জামাতের দালাল বানানো হয়েছে। আওয়ামী লীগ তখন সরকারে ছিল। আমরা সবসময় সরকারের ক্ষমতাকে বা মোটা দাগে যেকোনো ক্ষমতাকে প্রশ্ন করি। এটি আমাদের কাজ, সাংবাদিকের কাজ। তো তখন ক্ষমতাকে প্রশ্ন করেছি। আমাদেরকে বিএনপি জামাতের দালাল বানিয়ে দেওয়া হয়েছে। ইউনূস সরকারের শুরু থেকে তার যে জঙ্গি শাসন, তার বিরোধিতা করে এসেছি। আমাদেরকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে হয়েছে। এখন আওয়ামী লীগের দালাল বলা হবে, ভারতের দালাল বলা হবে। খুব স্বাভাবিক। এটি নিয়ে অবাক হওয়ার, আমার মনে হয় হাসি ঠাট্টা করার কিছু নেই। ওই যে এতক্ষণ কথা বললাম, এটিও ঠিক হয়নি। তবে কিছু মানুষ আছে জানতে চায় আসলে কেন বলছি এরা কি, মানে সবাই তো আর সমান ভাবে চিন্তা ভাবনা করে না। তাদের উদ্দেশ্যে বলা, ভাই আমরা সবসময় যদি বলেন, এক বাক্যে বলতে পারেন যে সরকার বিরোধী লোক। সাংবাদিক হিসেবে আমার সেটিই কাজ। তবে বিরোধিতার জায়গা থেকে বিরোধিতা, সরকারের সমালোচনাকারী বললে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হবে। এবং কোন সরকারি বিতর্কের ঊর্ধ্বে নয়। এবং বাংলাদেশের মতন সরকার যারা ক্ষমতায় থাকে, যে দল সরকারে থাকে, তারা তো অবশ্যই ভালো মন্দ কাজ করে, এটা যেমন সত্য কথা। আবার দুর্নীতিকে কেউ ছাপিয়ে যেতে পারে না। এবং দলের স্বার্থ বজায় রাখতে গিয়ে, ব্যক্তির স্বার্থ বজায় রাখতে গিয়ে কখনো সমাজের ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, এমন সিদ্ধান্ত তো কম বেশি নেওয়া হয়। অতএব আমরা সেই কাজগুলো সমালোচনা করি। অতএব আমরা বাংলাদেশের দালাল, স্পষ্ট কথা।